দেখো 2009 2011 আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ 2007 থেকে আমি বামফ্রন্টের এগেনস্টে যে লড়াইটা হয়েছিল তাতে অনেকের সঙ্গে আমিও একজন ছিলাম। সেটা যারা দেখছেন বাংলার মানুষ তারা জানেন। তখন যে তৃণমূলের প্রচুর সমর্থক ছিল তা নয়, কিন্তু সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ প্রত্যেকেই চাইছিলেন দলমত নির্বিশেষে যে বামফ্রন্ট চলে যাক, নো মোর লেফট ফ্রন্ট। এবং সেইটা করতে গিয়ে তখন তৃণমূল সংগঠিত হতে থাকে। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, তখন যারা তৃণমূলের হয়ে, যখন তৃণমূলের কেউ ছিল না, হয়ে যারা লড়াই করেছিলেন তার মধ্যে আমার এখনও মনে আছে বর্ধমানের রবীন্দ্রনাথ বাবু, তো হ্যাঁ মাস্টারমশাই, আমি ওনার বাড়িতেও গেছি। এরকম বেশ কিছু মানুষ ছিলেন বা তরুণ ছিলেন যারা কিন্তু সত্যি সত্যি চেয়েছিলেন যে আমাদের রাজ্যটা যেন নতুন করে আবার দাঁড়ায়। এবং আমরা তো প্রথম তৃণমূলকে কাছে নিইনি, দীর্ঘদিন ওনারা অপেক্ষা করেছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন আমাদের কাছে আসার দীর্ঘদিন। তারপরে আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে, বামফ্রন্টকে হাঁটাতে গেলে বিকল্প মুখকে আমাদের মধ্যে আলোচনায় উঠে আসে। তখন ন্যাচারালি উনি তখন চারদিকে গ্রামে গঞ্জে গিয়ে আন্দোলন করছেন এবং মনে হচ্ছে যে ওনার, এবং কথাবার্তায় আমাদের সামনে যখন বসে থাকতেন, মানে এইগুলো তো বলা যায় না টেলিভিশনে, তাও আমার মনে আছে আমরা যখন জিজ্ঞেস করতাম যে আপনি যদি মুখ্যমন্ত্রী হন কীভাবে চালাবেন, আমার এখনও মনে আছে সেই মুখটা না, মানে আমি যদি রুদ্রনীল হতাম খুব ভালো হতো, আমি দেখাতে পারতাম এক্স্যাক্টলি উনি কীভাবে বলেছেন। আপনারা যা বলবেন, যেমনভাবে বলবেন সেইভাবে রাজ্য চলবে। এবং শুধু তাই না, বিধানসভার পারিষদ তৈরি হবে। সুমন, মনে করে দেখো এই কথাটা উনি বলেছিলেন যে শহরের বা বাংলার বিশিষ্ট মানুষদের নিয়ে বিধানসভায় একটা পরিষদ গঠন হবে যারা অ্যাডভাইসারি কমিটি হিসেবে কাজ করবে। দিন 7 মধ্যে সব ভুলে গেলেন। এবং আমি অদ্ভুতভাবে দেখলাম এই ভদ্রমহিলাকে, যাকে আমাদের মনে হতো, এবং সত্যি সত্যি উনি যখন বলতেন না মাটিতে বসতেন, আমরা সোফায় বসতাম তখন, তারপরে উনি সোফায় বসতেন, আমাদের মাটিতে শোয়ানোর চেষ্টা করেছেন, যাই হোক। কিন্তু তখন ওই মুখটা দেখে মনে হতো এই তো সেই মুখ যাকে বাংলার প্রয়োজন। সেই মুখটার যে তারপরে তার উপরে রঙের প্রলেপ পড়তে পড়তে সেটা যে কত ভয়ঙ্কর হয়ে গেল সেটা আমরা 15 বছরে বুঝেছি। এবং তাতে কী হলো, তখন ঠিক আজকে যেভাবে বিজেপিতে ঢোকার জন্য লাইন মারছে, তখন তৃণমূলে ঢোকার জন্য লাইন মারছে, এবং বহু সিপিএমও ঢুকেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু অন্য রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, আরও যারা ছোটোখাটো, তারা তৃণমূলে ঢুকতে শুরু করলো। এবং এই যে তৃণমূল কাদেরকে তাহলে তখন ইসে করলো, যারা অনৈতিক কাজ করতে পারে, যারা গুন্ডা বদমাশি করতে পারে, যারা তৃণমূলকে ভোট এনে, মানে তৃণমূল ধরে নিয়েছিল ভদ্রলোকরা বোধহয় তৃণমূলকে ভোটে জেতাতে পারবে না। দিস ওয়াজ দ্য বেসিক রিজন। ওরা সবসময় এই জন্য পছন্দ করতে শুরু করলো সমাজের যারা ক্রিমিনাল। এবং খেয়াল করে দেখো, নাম করে বলছি, আরাবুল থেকে আরম্ভ করে এরকম বহু, যাদেরকে বলতেন উনি দলের সম্পদ। হ্যাঁ, কিন্তু আবার মানে একটা শ্রেণী তো ঢোকার চেষ্টা করলো, আরেকটা শ্রেণীকে ভয় এবং প্রলোভনে তিনি ঢোকানোর চেষ্টা করলেন। আমি বলছি তো, এবং যেখানে একটা ধরো পুরো বোর্ড এই ফর্মুলায় কেউ নিজে থেকে ইস্তফা দেয়নি। মালদা, মুর্শিদাবাদ খালি করে তৃণমূল কংগ্রেস মানে নিজেকে শূন্য থেকে শুরু করে জেলা পরিষদ দখল করে। পূর্ণিমা কান্তুর তো মৃত্যু হলো। হ্যাঁ, তো এরকম যারা ভালো মানুষ ছিলেন ওনাদের দলে, তারা কিন্তু তখন বাইরে বেরিয়ে গেল। আমার ভয়, আমি দেবজিৎদের বলবো, ভাই তোমাদের যারা এতদিন সঙ্গ দিয়েছে বিজেপির, এত দীর্ঘ বছর যখন ক্ষমতায় নেই, তারা যেন সাইডে না চলে যায় এবং নতুন বিজেপি যেন না আসে। এটা হলে তোমাদের পার্টিটা বাঁচবে এবং আমাদের রাজ্যের পক্ষে ভালো। তার সঙ্গে অবধারিতভাবে যোগ দিল হচ্ছে পুলিশের একটা বড় অংশ। না, আমি এইখানে তাহেরপুর পুরসভায় পরিবর্তন হলো, বদলি হলেন ওসি। ভারতে কোনোদিন হয় না। তুমি না বিরোধীদের হাতে কি করে পুরসভা গেল? তুমি শুধু আমি আমার কথা হলো, আমি বিজেপির কাছে অনুরোধ করব ওই সমস্ত পুলিশ অফিসারকেও যেন অ্যারেস্ট করা হয়। তার কারণ আমরা দিনের পর দিন দেখেছি পশ্চিমবাংলায় যেখানে অন্যায় হয়েছে, কারোর বাড়িতে ধর্ষণ হয়েছে, কারোর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেইখানে যখন পুলিশে কমপ্লেন করতে গেছে বা কেউ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তখন যারা দোষী তাদেরকে পুলিশ আড়াল করেছে এবং যাদের উপর অত্যাচার হয়েছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। এক বিচিত্র অবস্থায় আমরা পড়েছিলাম। তো বরঞ্চ আমি তো একটা, প্রথম কথা, বিজেপিকে আমি প্রশংসা করার জন্য বলছি না, কিন্তু আমি যেটা দেখলাম, আমি বললাম, যখন বিজেপি ক্ষমতায় আসলো প্রথম 7 দিনের মধ্যে বিজেপি, আমাদের অঞ্চলেও আমি দেখেছি কিছু ছেলে যেরকম হয় উত্তেজিত হয়ে, তাদেরও তো একটা রাগ রয়ে গেছিলো, উত্তেজনাবশত অনেক কিছু কাজ করতে শুরু করেছিল, ভাঙচুর শুরু করেছিল, তাদের 4-5 জনকে অ্যারেস্ট করিয়ে দেয়। আমাদের অঞ্চলে হয়েছে। তো এই যে বিজেপি যদি এই স্ট্যান্ডটা নিতে পারে এবং বিজেপি যদি আরেকটা স্ট্যান্ড নিতে পারে যে না, সমাজে কারা সত্যি কথাটা বলছে
এই মমতা ব্যানার্জি ভেবে নিয়েছিলেন উনি যেটা বলবেন সেটা শেষ কথা। আর তার থেকেও ভয়ঙ্কর এই অভিষেক ব্যানার্জি। আমি দিনের পর দিন এই টেলিভিশনে তোমার চ্যানেলে আমি প্রশ্ন তুলেছি, হুই ইজ হি? একজন এমপি বাদে আর কিছু না। কেন ওনার বাড়ির সামনে 200 পুলিশের লাইন থাকবে? কেন ওনার পুলিশ ওই রাস্তা দিয়ে মানুষ সাধারণভাবে যাতায়াত করতে পারবে না? এই যে অত্যাচার, এবং দিনের পর দিন কেন উনি কোথাও মিটিং করতে যাবেন? আমার এখনো একটা ডায়লগ মনে পড়ছে, উনি মেদিনীপুরে গিয়ে শুভেন্দু অধিকারের বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, আমি 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, কি করতে পারে অমুকের বাবা, হ্যান ত্যান, হোয়াট ননসেন্স। হ্যাঁ, ক্ষমতা থাকলে এই যে উদ্ধত্ত, এটা কে দিয়েছে? এটা দিয়েছে মমতা ব্যানার্জি। শুধু অভিষেককে বলে লাভ নেই, দিয়েছে অভিষেক মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আবারও বলছি, সমাজের যারা ভালো, এবং আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যে সমস্ত কারাপ্টেড বুদ্ধিজীবী, যারা সত্যি, আমি কারাপ্টেড কথাটা বলছি, অতি অবশ্যই তাদের যার যার ক্ষেত্রে তারা যোগ্য। কোনো একজন রাইটার, তাকে আমি বলবো না উনি লিখতে জানেন না, অসাধারণ, কিন্তু চরিত্র খারাপ। আমি বলছি চরিত্র খারাপ। এরা সমাজটাকে ভেঙে দিয়েছে। এদের ব্যাকবোনলেসের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। এবং এই ভদ্রমহিলা দিনের পর দিন মিটিং করেছেন, মিছিল করেছেন, মঞ্চের উপরে এই যে ফিল্ম স্টার হ্যান ত্যান তুলে নিয়েছেন। এরা কারা? আজকে পরমব্রত বড় বড় কথা বলছে, আমরা দেখিনি, আমি নাম করে বলে দিচ্ছি। তো কেন আমার কোনো দ্বিধা নেই, কেন আমরা প্রচুর কষ্ট করেছিলাম, প্রচুর ফাইট করেছিলাম, সেটা পরমব্রতরা নিজেরা ভালো মতো জানে। এর জন্যে, এই 15 বছর দেখার জন্যে। বেশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।